সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। আন্তর্জাতিক নারী দিবস এবং 8ই মার্চ যেটি আমরা সবসময় পালন করে থাকি, সারা বিশ্ব পালন করে থাকে, সেই নারী দিবসের এটি হচ্ছে স্লোগান। এবং এই স্লোগানের কিন্তু একটা চমৎকার মর্মার্থ রয়েছে। এবং কাজী নজরুল ইসলাম কিন্তু বলেই গেছেন যে বিশ্বের যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো সুতরাং আমরা একে অন্যের ছাড়া আসলে একেবারেই চলার পথে চলতে পারি না, কথা বলার পথে বলতে পারি না। তো সুতরাং আমরা নারীকে সারা জীবন সম্মান করি, কারণ এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে যে সৃষ্টির আদিটাই কিন্তু নারী, কারণ নারীর মাধ্যমেই সৃষ্টি হয় এবং সেই সৃষ্টির খেলাতে চলছে এই পৃথিবী। এবং আমি দেবাশিস বিশ্বাস আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ আয়োজন রংধনু গ্রুপ প্রেজেন্টস সেলিব্রিটি ক্যাফে অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় তারকা ইমন এবং বাঁধন। আর ওর সম্পর্কে একটা অভিযোগ আছে, আমরা এটা বলে ফেলি যে অনুষ্ঠানের শুরুতেই যে আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম ইমন, মানে ইমন কত ইম্পর্টেন্ট, ইমন আসে না কেন? হ্যাঁ, সব সময় যেটা হয় দাদা, মানে এই ঘটনাগুলো দর্শকের জানা থাকা উচিত এবং প্রোডিউসার ডিরেক্টর সবারই জানা থাকা উচিত, কারণ সব সময় এখানে প্রচলিত আছে যে নায়িকাদের জন্য সবাই বসে থাকে, তাদের মেকআপ নিতে 2 ঘন্টা সময় লাগে, তারা লেট করে, এই করে সেই করে। তবে ইমন বলতে পারে, আমি আমার ও কোশ্চেনটাই তো করতে খালি বলছে, তুমি একটু চুপ থাকো, আমার কথাটা শেষ করতে দাও। তো এখন যে পুরো পৃথিবীর সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, তার মানে অন্যতম মানে এক্সাম্পল আজকের এই ঘটনা যে আমি 2 ঘন্টা উইথ মেকআপ বসেছিলাম নায়কের জন্য। আসলে ও ছিল, ও আগে থেকে 2 ঘন্টা ও বসে বসে তোমাকে দেখে। আমি একটু শেয়ার করি, আমার এত মানে এখন আমি কি বলবো, মানে বন্ধু বলে অনিয়ার হচ্ছে, এটা কিন্তু পরে দেখা যাচ্ছে বলা হবে যে বাঁধন একটা ঝগড়াটি। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে মানে বাঁধন আসলে এত বেশি সিরিয়াস যে মানে সময় হওয়ার আগেই চলে এসেছে। তোমার ব্যাপারে অনেক থ্যাঙ্কস, কারণ আমি বাঁধনকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ অনেকেই টাইম মতো আসে না। আমি আজকে টাইম মতো এসেছি, কিন্তু বাঁধন আগে চলে এসেছে, অ্যাপ্রিশিয়েট করব। তাছাড়া বড় কথা হচ্ছে যে কিন্তু একটাও থাকবে না, তাতে ডাক্তার কিন্তু আমার সাথে আছে। ইমনের ব্যাপারে যে বাঁধন কতটুকু সিরিয়াস, মানে যে রাগ করার যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে আমি অন্য মানুষের সাথে কাজ করি, ওরা হয়তো বা 5-10 মিনিট আগে আসে, কিন্তু বাঁধন আজকে 1-1.5 ঘন্টা আগে এসেছে, তাই না? এজন্য ওকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। আশা করছি আমি জাস্ট এখন কিন্তু এরপর থেকে আরো আগে দিব তোমাকে। আচ্ছা দাদা, আমরা অন্য কথাই আমরা এটা জাতিকে আমি জানাই রাখলাম। আমি একটু আচ্ছা, আমরা জাতিকে জানানো হয়ে গেছে, বেচারাকে অনেকবার বলা হয়েছে, আর না বলি। আমার প্রশ্ন হচ্ছে যে বাঁধন দাঁত বিশেষজ্ঞ হওয়ার মেইন কারণ কি? দাঁতের প্রতি এত আগ্রহ কেন? আমার বাবার খুব ইচ্ছা ছিল যে মেয়ে ডাক্তার হবে। তো আমার একজন ভাই আছেন, খালাতো ভাই, উনি হচ্ছেন এমবিবিএস ডাক্তার। তো উনি বললেন আমাকে যে বাঁধন, এমবিবিএস পড়তে অনেক কষ্ট হবে, কারণ তখন তো ফুল বডি নিয়ে পড়তে হবে, তো তুই ডেন্টিস্ট হয়ে যা, ডেন্টিস্ট হলে শুধু দাঁত নিয়ে পড়তে হবে। তা আমি তখন আসলে ফাঁকিবাজি করার জন্যই ডেন্টালে ভর্তি হয়েছিলাম, কিন্তু এই পুরো ঘটনাটাই একটা ভুল, মানে আমার ওই ভাই আসলে আমাকে একটা ভ্রান্ত ধারণা দিয়ে, ধোঁকা দিয়ে ভর্তি করিয়ে দিল, এবং সেই পড়া তো আমাকে পড়তেই হলো, ফুল বডি পড়তে হয়েছে। তো কিছু করার নাই, বাবার ইচ্ছা পূরণের জন্যই আসলে ডেন্টিস্ট হওয়া। খুব ভালো, আঙ্কেলকে থ্যাংক ইউ যে এরকম সুন্দরী একজন ডেন্টিস্টকে আমরা পেয়েছি। ইমন, একটা জিনিস দেখো খেয়াল করে, মানে একটা এরা থাকে, একটা সময় থাকে, যেমন অরূপ রতন চৌধুরীরা যখন ছিলেন, পুরুষ ডেন্টিস্ট যারা ছিলেন, দাঁতের ব্যথা হলেও তাদের কাছে যাওয়ার থেকে দাঁতের যন্ত্রণা সহ্য করাটা বেশি পছন্দ করতাম। কিন্তু এখন দেখো খেয়াল করে যে যতগুলো ডেন্টিস্ট আছে, মেয়ে ডেন্টিস্ট, সবগুলো দেখতে বড় সুন্দর। আমি যতগুলো ডেন্টিস্ট, মেয়ে ডেন্টিস্ট দেখেছি, দেখতে বড় সুন্দর, এবং আগ্রহটাও তখন খুব বাড়ে যে দাঁতের ব্যথা হোক আর না হোক, দাঁতের ব্যথার উসিলায় যদি একটু যাওয়া হোক না, এটা সত্যি, কিন্তু একদম বেনিফিট। মানে ইমন নিশ্চয়ই এভাবেই যায় না। আমার আসলে আমি সবসময় আমার দাঁতের যখন আমি একটু মানে কনজারভেটিভ টাইপের, সো আমি যখন দাঁতের প্রবলেম হয় সবসময় ছেলে ডাক্তারের কাছে। আচ্ছা, তাই না? বোরকা পরে যাও না? কনজারভেটিভ বোরকা না, মানে ছেলেদের কাছে। আমি আসলে হয় না যে একটা ছেলে মানুষের যে প্রবলেম সবকিছু আসলে মানে আমি হা করব, একটা মেয়ে দেখবে, আমার কাছে এটা একটু অন্যরকম লাগে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগে। মানে আমার না ইমনের এই, মানে আমি ইমনের এই ব্যাপারটা আমি নিতেই পারতেছি না। মানে হয় না যে আমি বাঁধনকে কখনো আমার দাঁত দেখাইনি। আচ্ছা, সো আমি জানি যে এটা প্রমাণ বাঁধন। আমি দাঁতের ক্ষেত্রে অ্যাট লিস্ট ছেলে ডাক্তার কাছে যাই। মানে সে আসলে কিন্তু আমি কিন্তু খুব আগ্রহী, আমি আগেই বলে নিলাম আমার দাঁতে বেশ কিছু সমস্যা আছে। দাদা, তোমার আগ্রহ থাকাটা স্বাভাবিক, কারণ তুমি অনেক আগ্রহী মানুষ। আমি আগ্রহী সব এই বিষয়গুলোতে, আমি খুব আগ্রহী, খুব তুমি ভালো করে জানো ব্যাপারটা। তো দাদার বিষয়টা আলাদা। আচ্ছা,
ইমনের সাথে আমার যে সম্পর্কের বাঁধন, সেটা বাঁধনকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে ইমন ইন্ডাস্ট্রিতে সবাই আমরা একটা ফ্যামিলি, তারপরেও কিছু স্পেশাল মানুষ থাকে যাদেরকে আমরা খুব কাছের মনে করি। ইমন হচ্ছে আমার সেরকম একটা ভাই, এমনই একটা ছোট ভাই, যাকে এমন অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো অনেককে শেয়ার করিনি, যেটা সামহাও ইমনের সাথে কিন্তু আমার কোনোদিন কোনো কাজ হয়নি। আমি অ্যাজ আ ডিরেক্টর ও অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা কিন্তু কখনো কোনো কাজ করি। ইভেন টেলিভিশনের ক্ষেত্রে হয়তো খুচখাচ এরকম দেখা সাক্ষাৎ হয়েছে, প্রোগ্রাম করেছি আমরা একসাথে, বাট ওরকম করে ইমনের সাথে কোনো কাজ না হওয়া সত্ত্বেও ইন্টিমেসিটা অনেক গুড, ইন্টিমেসিটা একদম অন্যরকম। এবং মজার ব্যাপার হচ্ছে দেশে যত না দেখা হয় ইমনের সাথে, দেশের বাইরে গেলে ইমনের সাথে আমার বেশি দেখা। এক্স্যাক্টলি। আসলে আমি একটু বলি, কারণ দাদা এমন একটা মানুষ, ওই যে বললো না যে কাজ করিনি, ঠিক আছে, কিন্তু মানে দেখা হলে আমাদের যে গল্প শেষ হতে চায় না। আজকের একটা প্রোগ্রাম কত সিরিয়াস থাকা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা আসলে যখনই দেখা হয় আমরা প্রাণবন্ত হয়ে যাই দুজন। পারস্পরিক যে পিঠ চুলকাচুলকি আমরা করলাম, এটা প্রায় শেষের প্রান্তে আছি আমরা, কারণ প্রথম ব্রেকের সময় আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আবারও পিঠ চুলকাচুলকি করবো, অর্থাৎ বিরতির পরে আবারও অনেক মিষ্টি মিষ্টি কথা হবে। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিরতির ঠিক পরেই আমরা ফিরে আসছি। বিরতির পর আবারও সবাইকে স্বাগতম রংধনু গ্রুপ নিবেদিত সেলিব্রিটি ক্যাফে অনুষ্ঠানে। আমি আছি দেবাশিস বিশ্বাস এবং আমাদের সাথে আছে ইমন এবং বাঁধন। আচ্ছা, একজন নারী বসে রয়েছে এবং অসম্ভব সুশ্রী, সুদর্শনা, এবং তুমি তো ছিলে না, কারণ তোমার প্রক্সিটাও আমাকে দিতে হয়েছে অ্যাজ এ হিরো। তুমি যে কথাগুলো বলতে সেগুলো আমি বলেছি, অ্যাজ এ ডিরেক্টর যেগুলো আছে সেগুলো তো আমি বলেছি। অসম্ভব সুন্দর লাগছে, এর মধ্যে কোনো ভুল নেই। মানে যেটা তুমি একটু আগে বললে যে হিরোর প্রক্সি, তুমি আসলে এমন একজন মানুষ, এত অলরাউন্ডার একজন মানুষ, তুমি মানে সব ক্ষেত্রে পরের ছবিতেও কনফার্ম। না এখন আমি একটু বলতে চাই, দর্শক আপনারা একদম একেবারে দেখতে পাচ্ছেন যে ঘটনাগুলো কি ঘটে আসলে। মানে হিরোর জন্য বসে থাকতে হয় নায়িকাকে, এবং এখানে যেখানে হওয়া উচিত ছিল ডিরেক্টরের সাথে নায়িকার একটা সখ্যতা অন স্ক্রিন অফ স্ক্রিন অনেক জায়গায়, সেইখানে মানে একদম প্রকাশ্যে এটা নায়ক এবং ডিরেক্টর দুজনে মিলেই, কারণ এখন কিছু করার নেই, যাতা করে ফেলে। এমন একজন বসে আছে, এত সুন্দর লাগছে। আমি ওকে বললাম আজকে, এটা সত্যি কথা বলেছি না, যে মানে এই রূপে তোমাকে আমি খুব কম দেখেছি, সবসময় তুমি সুন্দর হয়ে থাকো, বাট আজকে একটা এক্সট্রা ভালো লাগা কাজ করছে। মানে আমার 12 বছরের ক্যারিয়ারে এই প্রথম দেবাশিস দার চোখে আমি পড়েছি। থ্যাংক ইউ। মানে একজন ডিরেক্টর হিসেবে আমার মনে হয়েছে আসলেই তাই। এবং তারপরেই আমরা কিন্তু সিনেমা নিয়ে আলাপ করা। এছাড়াও আমাকে আসলে আমি একটু আগিয়ে আসতাম, আমাকে মানে এখানে একজন টেক্সট করে বললো দাদা আরো বেশি দেখতে চায়, তুমি তো অনুষ্ঠান শেষ হলে চলে যাবে, সো দেখার একটা সময় দিয়েছে। মানে ইমন জাস্ট একটু চুপ থাকো, ওকে একটু কথা কম বলতে বলবেন দাদা। মানে না আচ্ছা এখন ও কম বলবে, এখন তোমার সাথে আমি একটু কথা বলবো, শুধু শুনবে। আমি শুনবো। সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই অনেকগুলো দিবসকে প্রাধান্য দিয়ে সেই পুরো দিবসটি পালন করা হচ্ছে। এর মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডে হচ্ছে 8 মার্চ, যেটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃত। বোর্ডে স্ট্যান্ড করা থেকে আমি বলবো যে একেবারে হিমালয়ে আরোহণ করা পর্যন্ত নারীরা অনেক ক্ষেত্রে পুরুষদেরকে পেছনে ফেলেছে। তো একজন নারী হিসেবে এই ক্ষেত্রে তোমার মতবাদটা বা তোমার মন্তব্যটা জানতে চাই। আমার কাছে মনে হয় কি যে আসলে নারী পুরুষ এই বিভেদটাই আমাদেরকে মানে ভুলে যেতে হবে, এটা ভুলে যেতে হবে। আমি মনে করি যে কোনো দিবসই আমি সেলিব্রেট করতে পছন্দ করি, আমার যে কোনো মানে উৎসবই পছন্দ, সেইটা এক জায়গায়। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মেয়েকে আসলে মেয়ে হিসেবে না দেখে মেয়েটাকে যখন একটা মানুষ হিসেবে দেখা হবে এবং মানুষ হিসেবে ছোটবেলা থেকে গড়ে তোলা হবে, তখনই কিন্তু সে আসলে কাউকে পেছনে ফেলার কিছু নাই। কিন্তু মানে আমি একটা পুরুষকে পেছনে ফেলে সামনে চলে যাচ্ছি, বা একটা পুরুষ মনে করছে যে আমি শক্তিশালী, আমি পুরুষ, তাই আমি নারীকে মানে দমিয়ে রাখবো, এই ব্যাপারগুলো না আমাদের মানে মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে। আমাদের এখন সবার মধ্যে এই ব্যাপারটা আনতে হবে যে আমরা সবাই মানুষ, তো সবারই সবকিছু করার অধিকার আছে। আমি একটা ছেলে যদি আসলে হিমালয় ছুতে স্বপ্ন দেখতে পারে, একটা মেয়েও দেখতে পারবে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমি মনে করি যে নারী দিবসে একজন মানুষ হিসেবে আমার চাওয়া। ফ্যান্টাস্টিক। আচ্ছা ইমন, এই যে নারীবাদী একটা ব্যাপার চলে এসছে ভালো লাগার জায়গা থেকে, তো সেইখানে এরকম হয় যে তুমি শুটিং করছো, সিনেমার কাজ করছো বা নাটকের অভিনয় করছো, সেক্ষেত্রে আমি কোনো ডিরেক্টর প্রডিউসারের নাম বলবো না, নাম বলাটা উচিতই হবে না, যে কোনো নির্দিষ্ট একজন ডিরেক্টর
বা যে কোনো একজন প্রডিউসার সেটে এসছে, ইমনও আছে সেটে, ইমনও নাম করা, ওই মেয়েটিও নাম করা যে মেয়েটি এসছে, বা ওই মেয়েটি তোমার থেকে হয়তো একটু অনামী, একটু কম নাম করা, কিন্তু যখন ও সেটে আসলো তখন সব কিছু চেঞ্জ হয়ে গেল। ম্যাডামের প্রতি আগ্রহটা ডিরেক্টরেরও বেশি, প্রডিউসারেরও বেশি, প্রচণ্ড রকম ভালোবাসা ওখানে কাজ করছে। ইমন কিন্তু এখানে আলাদা হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই ক্ষেত্রে তখন ইমন কি করে, ইমনের মনে কি প্রতিক্রিয়া জন্ম হয়? হলাম না আমার না না আমার আমার মানে আমার এরকম হয়নি কখনো আসলে। না, এরকম তো হয় অহরহ। যদি হতো তাহলে তোমার কি প্রতিক্রিয়া? যদি হতো আসলে, যদি হতো তাহলে ডেফিনেটলি হয়তো বা খারাপই লাগতো, কারণ নারীকে যদি আপনি সম্মান না দিয়ে যদি অন্য কোনো উদ্দেশ্যে এটা করা হয় তাহলে সেটা খারাপ লাগারই কথা। তো ডেফিনেটলি আমারও খারাপ লাগতো। আর যদি নারীকে প্রপার সম্মান দেওয়া হতো যে না, নারী মানে হচ্ছে একজন মা, নারী মানে একজন বোন, নারী মানে একজন স্ত্রী, এভাবে যদি সম্মান দিয়ে ওই নায়িকাটাকে যদি সম্মানটা দিত তাহলে আমার অবশ্যই ভালো লাগতো। আচ্ছা, সিনেমা নিয়ে যখন কথা হচ্ছে আর আমার সাথে বসলে সিনেমা নিয়ে কথা অটোমেটিক্যালি চলে আসে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রশ্নটা করতে চাই বাঁধনকে, যে বাঁধন একটা পর্যায়ে গিয়ে একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন দেখলাম আমরা বাঁধনের। আমরা চমকে গেলাম যখন আমরা ফেসবুকে দেখলাম একে এরকম ছিলাম, আমরা এরকম হয়ে গেলাম যে একে বুঝলাম যেটা বাঁধন, এবং অনেক পরিশ্রমের ফসল হিসেবে আমরা তাকে দেখতে পেলাম একটা নতুন রূপে, নতুন আঙ্গিকে। তখন আমরা বুঝলাম যে বাঁধন এখানে এসছে নতুন করে নিশ্চয়ই ভালো কিছু করার জন্য। এরপরে শুনলাম বাঁধন সিনেমা করবে, এবং সিনেমার প্রায় পাকাপাকি একটা অবস্থা। সেখান থেকে আমরা হঠাৎ করে এটাও জানতে পারলাম যে বাঁধন সিনেমাটা করতে গিয়ে করেননি। এরকম 2-3টা সিনেমার পরপর আমরা নাম কম বেশি শুনেছি। আমি নামগুলো বলবো না, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের কথাও বলবো না, আমি শুধু ব্যক্তি বাঁধনের কাছে জানতে চাচ্ছি সিনেমা করব বলে কেন করা হচ্ছে না বা করা হয়নি কেন? আসলে সিনেমা আজকে হঠাৎ করে করতে চেয়েছি, মানে গত 1 বছর আগে ড্রাস্টিক চেঞ্জের পর এরকম না। কিন্তু আমি যখন লাক্সে এসেছি 2006-এ, আমার এবং ইমনের দুজনের একই সাথে প্রথম ফিল্ম কিন্তু দারুচিনি দ্বীপ হওয়ার কথা ছিল, যেটা ইমন করেছে, আমার করা হয়নি, আমার পরীক্ষা ছিল। তারপরে আমার আর ইমনের কিন্তু আরও 2টা সিনেমা, না একদম মানে অলমোস্ট সাইন করাই, হ্যাঁ মানে আমার আর ওর কিন্তু একসাথে অনেক কাজের প্ল্যান ছিল। 12 বছর আগের কথা বলছি। এবার হয়েই যাক, একসাথে বসিয়েছি যখন, এবার হোক একদম। দাদা প্লিজ, আপনার চোখে যখন 12 বছর পর আমি পড়লাম, মানে এইটা তো সৌভাগ্য আমার। হ্যাঁ, তো তখনও কিন্তু আমার আর ওর অনেক প্ল্যানিং ছিল যে আচ্ছা আমরা কাজ করবো, আমরা অনেক রিহার্সাল করেছি, মনে আছে, ওয়ার্কশপ করেছি। তো ও সামহাও করেছে, আমার করা হয়নি, পড়াশোনা, বিয়ে সব কিছু মিলে আর হয়নি। আর কিছুদিন আগের যে ঘটনাগুলো ঘটলো সেটা হচ্ছে যে আমার পরিবর্তন দেখে যখন মানুষের মনে হয়েছে যে না ওকে, আজকে যেমন আপনি আমাকে বললেন যে বাঁধন তোমার চেঞ্জটা আমার চোখে পড়েছে, যে তোমাকে আসলে অনেক পরিবর্তন করতে পেরেছো, এবং আমি এটা মানুষকে হয়তো বোঝাতে পেরেছি যে আমি আসলে কাজটা এখন সিনসিয়ারলি করতে চাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে অনেকেই বলেছে, অনেকের সাথে কথা হচ্ছিল, কিন্তু আলটিমেটলি গিয়ে হয়তো ব্যাটে বলে মিলছে না, কিন্তু আমার মনে হয় যে মিলবে। এবং আমি খুবই পজিটিভ মানুষ, আমি খুবই আশাবাদী মানুষ। আমাকে অনেকে বলে বাঁধন সময় চলে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল। তো আমার মনে হয় যে আসলে এটা খুব একটা ম্যাটার করে না। আমি যদি চাই, আমি আমার যখন এজ 50 হবে তখনও আমি হয়তো এমন কোনো কাজ করতে পারি যেটা মানুষের কাছে আসলে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো সময় হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, যে কথাগুলো আমাদের একটু সময় হয়ে গেছে, এই হয়নি সেই হয়নি, কিন্তু বিরতিটা নিতে হবে। প্রিয় দর্শক, কথা স্বভাবতই খুব জমে উঠেছে, এবং এই জমজমাট কথাটার বাকি যে অংশটুকু সেটা আমরা অবশ্যই শুনবো, জানবো, দেখবো এবং বুঝবো, কিন্তু ছোট্ট এই বিরতির পর। রংধনু গ্রুপ নিবেদিত সেলিব্রিটি ক্যাফে অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ, এবং আমাদের সাথে যথারীতি আছে ইমন এবং বাঁধন। এবার যেই পর্বটি, এবার আমরা এই অংশটুকু নাম দিয়েছি, একটি পর্বের নাম দিয়েছি, সেটা নাম হচ্ছে র্যাপিড ফায়ার। তো র্যাপিড ফায়ারে যেটা হয় যে একটু র্যাপিডলি আমরা কোয়েশ্চেন করবো এবং র্যাপিডলি অ্যান্সার করতে হবে। ইমনকে দিয়ে আমরা র্যাপিড ফায়ারটা, যদিও বলে লেডিস ফার্স্ট, বাট আমি আজকে এভাবে শুরু করতে যাচ্ছি। আচ্ছা ইমন, প্রথম প্রশ্ন, একটি সফল সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা? বিশ্বাস। ইমনকে রাগানোর সবচেয়ে সহজ উপায়? মানে আমি যেটা করি না সেটা যদি বারবার বলা হয় তাহলে আমি একটু রেগে যায়। আচ্ছা, আমরা জেনে নিচ্ছি ব্যাপারগুলো। আচ্ছা,
ইমনকে খুশি করার সবচেয়ে সহজ উপায় একটু সুন্দর ব্যবহার, বা একটু কোনো ভুল করে ফেললাম একটু হাসি খুশি ভাবে বলবে যে আচ্ছা অসুবিধা নেই, তুমি আসো আস্তে ধীরে। আচ্ছা, ইমনের প্রথম প্রেম কত বছর বয়সে? আমার কত বছর, ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলে হবে না, আমি আসলে প্রকৃতি প্রেমী। এই আমার লাইফে যা হয়েছে আমি তাই তো বলবো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমার প্রথম প্রেম হয়েছিল যে আমার ওয়াইফের সাথে, সেটাই জানতে চাচ্ছি। এটা আমরা জানলাম, আমরা বুঝলাম। বিয়ে করার 1 বছর আগে। বিয়ে করার 1 বছর আগে, 1 বছরের প্রেম, তারপরেই বিয়ে। সেটা কোন বয়সে? এইজ? এটা হচ্ছে বাচ্চা আর বড়র মাঝামাঝি। আচ্ছা আচ্ছা, নাবালক আর সাবালকের মাঝে। মানে কোনোভাবেই সে তার বয়স বলবে না, মানে কেন? নাবালক সাবালকের মাঝামাঝি। আচ্ছা, একটা মেয়ের মাঝে ইমন সাধারণত কি কি খোঁজে? তার চোখটা সুন্দর, অনেস্ট কথা বলবে ইমন। চোখটা সুন্দর হতো, আমি চোখের প্রতি একটু দুর্বল আছি। হ্যাঁ, চোখ দুর্বল। আর একটা মেয়ের কেয়ারিং স্বভাবটা আর কি, কেয়ারিং স্বভাব, কেয়ার করবে। হ্যাঁ, একটু মাথায় হাত। ফাইন, থ্যাংক ইউ। আমি কেন সে এত কিউট কেন? চেষ্টা করছে, কোক চেষ্টা করতে দাও না। ও কিউট না, ও ভালো, ও ভালো। মানে আচ্ছা, এখন তোমার কাছে আসি। প্রথম প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ ইমন, বিশ্বাস, তোমার চোখে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে আবেদনময়ী পুরুষের নাম? আবেদনময়ী পুরুষ, সেক্সিয়েস্ট, হটেস্ট? দেবাশিস বিশ্বাস। না, এরকম করে বলার কিছু না, আমি লজ্জা পাবো। মানে এটা কি ধরনের প্রশ্ন ছিল? ভালো প্রশ্ন তো, কিউট প্রশ্ন। মানে প্রশ্নটা আমি প্রস্তুত ছিলাম। আমি আবার বলি প্রশ্নটা। না না, মনে আছে? জাফর ইকবাল। সম্প্রতি এমন কোন সিনেমা আছে যেটা দেখে তোমার মনে হয়েছে যে আমি যখন সিনেমা করছি বা করবই, এরকম একটা ক্যারেক্টার যদি আমি করতে পারতাম? ধরো তোমাকে দেবদাসের ছবিতে 2টো রোল আছে, ভাইটাল রোল মেয়েদের, পার্বতী আর চন্দ্রমুখী। তুমি কোন ক্যারেক্টারটা করতে? চন্দ্রমুখী। ক্যারেক্টারলেস কি তোমার বেশি ক্যারেক্টারই ভালো লাগে তোমার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 3টা শব্দে তুমি নিজেকে বর্ণনা করো যদি পারো। সৎ, পরিশ্রমী, মমতাময়ী। বাহ। হঠাৎ বাঁধন একটা জিনিস পেয়ে গেল, একটা ওষুধ পেয়ে গেল বা কোনো একটা ক্ষমতা পেয়ে গেল, যে বাঁধন ইনভিজিবল হয়ে যাবে, অদৃশ্য হয়ে যেতে পারে। অদৃশ্য হলে কিন্তু ভালো খারাপ অনেক কিছু করা যায়। হ্যাঁ, যে কোনো জায়গায় প্রবেশ করা যায়, যে কোনো কিছু করা যায়। সেই ক্ষেত্রে বাঁধন কি করবে? আমি তোমাকে ক্লুগুলো দিয়ে দিয়েছি। আমার আসলে অনেক কিছু জানার ইচ্ছা, দেখার ইচ্ছা। বলো কি জানার ইচ্ছা, কি কি দেখতে চাও তুমি? বলা যাবে না, কিন্তু আমার ইচ্ছা যে আমি ওইসব জায়গায় যাবো এবং আমি দেখবো ওরা কি করে। কি সব অশ্লীল কথা! ওইসব জায়গায় ও যাবে, ও দেখবে ওরা কি করে, অনেক কিছু দেখার ইচ্ছা। আমার অনেক দেখার না না, তোমাকে আমি যেরকম ভেবেছিলাম তুমি ওরকম না। যাই হোক, আচ্ছা, একদিন চাই না। সেটাই একদিনের জন্য তোমাকে সরকার প্রধান করা হলে তুমি প্রথম কোন কাজটি করতে চাও? আমি চাই মানুষের ভেতর থেকে দুর্নীতি চলে যাক, কিন্তু সেটা আসলে একদিনে সম্ভব না। কারণ মানে একটা সরকার প্রধানের দায়িত্ব আসলে এত সহজ কিছু না। মানে এটা আসলে আমরা মনে করি হ্যাঁ কি করতে তোমাকে করলাম, বলো কি করতে চাও? আমি যদি একদিনের জন্য আমি সরকার প্রধান হই, তাহলে তো সরকার যে সাইনটা করে সেটা তো হয়ে যায় না যে এটাই হবে নেক্সট 2 বছর হোক, 20 হোক, অ্যামেন্ডমেন্টের মত। আমি 600 সিনেপ্লেক্সের করব, ভেরি গুড, মানে 600 সিনেপ্লেক্স করব, যেন এটা 1 বছর নাগাদের মধ্যে যেন হয়ে যায়। তাহলে সিনেপ্লেক্স হলে হবে কি অ্যাটলিস্ট আমাদের ফিল্মটা মানে 10 কোটি টাকা বাজেটের ফিল্ম হবে, 20 কোটি টাকা উঠবে। এটা একটা ভালো কথা বলো। থ্যাংক ইউ ফর তোমার যে থট। সিরিয়াসলি একদম মন থেকে জন্য কোশ্চেনটা কেড়ে নিলাম আমি। ঠিক আছে, যাই হোক, এবার আমি তোমাদের কাছ থেকে সময় একটু কেড়ে নিতে চাই, কারণ আমাদের সময় হয়ে যাবে। মানে এত বিরতি নিলে কিভাবে হবে? মাঝে মাঝে ওই যে বিরতির সময় বিরতি নিতে হয়, তো যে কোনো কাজে দেখবা বিরতিটা খুব ইম্পর্টেন্ট, তাই না? বিরতি নিলে কাজটা ভালো হয়, কাজটা লং টাইম, অনেক লং টাইম হয়। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি, কিন্তু কোথায় যাবেন না, বিরতির পর আবারও দেখা হচ্ছে। বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ রংধনু গ্রুপ প্রেজেন্টস সেলিব্রিটি ক্যাফে এই অনুষ্ঠানে। আমি আছি দেবাশিস বিশ্বাস, বাঁধন এবং ইমন জানি কি নিজেরা আলাপ করছিল তখন, সেটা আমাদের জানা হবে না আর কোনো দিনই হয়তো বা। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাই, এবং সেটি হচ্ছে যে সিনেমার এই যে এখনকার যে বর্তমান অবস্থা, সিনেপ্লেক্সের অভাব বা ভালো ভালো সিনেমা হলের অভাব, সিনেমারও অভাব, তো এবং আমি বলবো যে আমাদের যে টেলিভিশন ইন্ডাস্ট্রি আছে সেখানেও প্রচুর কাজ হচ্ছে আজকাল। ইউটিউব জগতে ওয়েব সিরিজ নামে নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেখানেও ভালো ভালো কাজ হচ্ছে, বড় বড় বাজেটের কাজ হচ্ছে। তো ইমন বাঁধন দুজনের কাছে আমার প্রশ্ন, যেমন ওয়েব সিরিজে আমরা দেখছি যে অনেক বড় বাজেটের কাজ হচ্ছে, ইন্ডিয়াতেও তাই হচ্ছে, পার্শ্ববর্তী দেশগুলোতে। তো ওই জায়গার থেকে সিনেমার বাজেট বা নাটকের বাজেট সেই অর্থে কিন্তু অনেকটা কমে এসছে।
ওয়েব সিরিজের দিকে মানুষ ঝুঁকছেও বেশি। হ্যাঁ। এইটা তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই ইমন, যে এটার কারণ আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কোনো কিছু একবার শুরু হলে সবাই ওটার দিকে ছুটে, মানে এটার ফিউচার কি হবে, এটার প্রেজেন্ট সিচুয়েশন কি সেটা বুঝতে খালি করতেই থাকে, এটা শুরু হতে এটা হলো, তো এখন একটা ওয়েব সিরিজ হচ্ছে। কিন্তু ওয়েব সিরিজ কিন্তু আমরা ইন্ডিয়াতে যেটা দেখি যে শাহরুখ খান তার রেড চিলিজ থেকে ওয়েব সিরিজ বের করে করছে, কিন্তু অনেক কন্টেন্ট অনেক মজবুত, এবং ওরা কিন্তু যেটা করেছে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এটা ওয়েব সিরিজ। তা আমাদের কিন্তু দেখা গেল যে কেউ কেউ নাটকের মতো একটা বাজেট নিয়ে যে আমি ওয়েব সিরিজ বানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ফিল্ম করছি, আসলে অনেকে বলে যে অল্প টাকায় ফিল্ম হচ্ছে, 30 লাখ টাকা ফিল্ম হচ্ছে, এটা হচ্ছে কেন? এটা আসলে ভালোবাসা থেকেই হচ্ছে। ফিল্মের লোক ফিল্ম করতে চায়, ভাই আমি একটা ফিল্ম করতে চাচ্ছি, আমি অ্যাক্টিং করতে চাচ্ছি বড় পর্দায়, এই জন্য কম বাজেটেও আর্টিস্ট বলি, ডিরেক্টর বলি, নায়িকা বলি, সবাই কিন্তু স্যাক্রিফাইস করে ফিল্মটা করছে। তো একটু আগে যেটা বললাম যে যদি সিনেপ্লেক্স অ্যাটলিস্ট 300 থাকতো, তাহলে কিন্তু আজকে 5 কোটি টাকা নিচে কোনো ছবি হতো না। হ্যাঁ, আর ওয়েব সিরিজটাও তখন মানে মানুষকে যে দেখাবে, মানে হুটহাট করে ওয়েব সিরিজও করতো না মানুষ, ফিল্মটা দেখতো, তারপরে প্ল্যানিং করতো যে আমি একটা কন্টেন্ট বের করব, টাইম নিব। হ্যাঁ, হুটহাট করে কন্টেন্ট করে কিন্তু সেটা কখনো হয় না, ভালো জিনিস হয় না। বাদল, মানে তোমাকে দেখবো করেও বড় পর্দায় কেউ দেখতে পাচ্ছে না, এই জায়গার থেকে এখন একটা সময় এসছে বড় পর্দায় ভালো ভালো কাজ হচ্ছে, আগামীতে আরও সাহসী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আরও বড় বড় ভালো ভালো ছবি। হয়তো এখনকার সময় অনুযায়ী যদি বাঁধনকে কোনো ক্যারেক্টার করতে বলা হয়, তো বাঁধন কোন প্যাটার্নের ক্যারেক্টার করতে বেশি পছন্দ করবে? আমি আমার বয়স অনুযায়ী, আমার অবস্থান অনুযায়ী আমি চরিত্র চাই। এটা আমি আসলে অনেককেই বলেছি। তুমি নিশ্চয়ই এরকম চাও না যে বনে বাজারে হিরোর সাথে প্রেম করে বেড়াবে? না, এটা আমি একটু আগেও বলছিলাম আপনাকে, কিন্তু আমি বলছিলাম যে আমার হয় না যে আমি আমার সাথে এটা সব সময় হয়েছে যে আমি অতিরিক্ত গ্ল্যামারাস হওয়ার কারণে সব সময় সবাই আমাকে গ্ল্যামারাস ক্যারেক্টারই চিন্তা করেছে, কিন্তু আমি আসলে যে চাচ্ছি যে না, আমি এখন একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করব, এবং আমি অভিনয়ের জায়গাটা থেকে, মানে হয় না যে অভিনয়ের ক্ষুধা থেকে কাজটা করতে চাই, সেটা হয়তো আমি অনেককে বোঝাতে পারিনি, বাট আমার দু একটা ভালো কাজের কথা হচ্ছে। আমি আশা করি, আমি বললাম ওই যে আমি খুবই আশাবাদী একজন মানুষ এবং আমি খুবই পজিটিভ মানুষ। আমি মনে করি যে কোনো সময় যে কোনো মানুষ ভালো কাজ করতে পারে, ইচ্ছাটা অনেক ইম্পর্টেন্ট। আমি ইচ্ছা পোষণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন, ইনশাআল্লাহ আমি কাজ করব। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দেশের ভেতরে এত ভালো লোকেশন আছে, আমরা যদি একটু খুঁজি ভালো ভালো লোকেশন অনেক আছে, একটু হয়তো দুর্গম রাস্তা, কারণ এখনো হয়তো পর্যটন শিল্পটা অত এগোয়নি, যে কারণে হয়তো ভালো থাকার বা ভালো ঘুমানোর কোনো ব্যবস্থা ওভাবে হয়নি। তারপরেও আমরা কিন্তু যদি বেশি বাজেট হয় আমরা চলে যাই দেশের বাইরে, সুন্দর লাগে দেখতে, অবশ্যই ভালো লাগে। বাট যেটা আমি দেখেছি, আমি নাম কমেছে, আমি একটু নাম মেনশন করে বাঁধন বলতে চাই, সেটা হচ্ছে যেমন তামিল সিনেমা, কর্ণাটকের ফিল্মগুলো বা কেরালার ফিল্মগুলো, ওখানে যে ফিল্মগুলো আছে, ওরা কিন্তু ওদের নৈসর্গিক দৃশ্যকে বেস করেই কিন্তু সিনেমাটা করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ছেলে হয়তো ইলিউশন হোক, যেটাই হোক, সে ইলিউশনটা, কারণ ইলিউশন মানে তো স্বপ্নে আমরা গান দেখাচ্ছি, সেই গানটা কিন্তু আমাদের স্বপ্নটা কিন্তু বাংলাদেশকে ঘিরেও হতে পারে, না হয়ে ওই ছেলেটি বা ওই মেয়েটি সবসময় থাইল্যান্ড দেখছে স্বপ্নে, সিঙ্গাপুর দেখছে স্বপ্নে। এই যে প্রবণতাটা, এটা কেন এবং আমরা কেন করছি না বাংলাদেশে? আমি তো বাংলাদেশ ছাড়া সিনেমা করি না। না, এখন আসলে হয়েছে এটা এক একজন মানুষের ড্রিম এক এক রকম হয়। এখন একজন শিল্পীর যদি বা ডিরেক্টরের যদি বাজেট থাকে, আসলে আমাদের কিন্তু সেই 1971 সালের পরেই তো মনে ফিল্ম স্টার্ট হয়েছে নাকি আরো আগে? না, আমি এক্সাক্ট টাইমটা জানি না। তো আমি কিন্তু কক্সবাজারকে দেখছি সেই 1970 সাল থেকে এখন পর্যন্ত দেখছি সেই ঢেউটা। অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুন্দর আমাদের কক্সবাজার বা বান্দরবান, বা আমাদের আসলে হাতে গোনা কয়েকটাই জায়গা আছে, যদি অনেক সুন্দর, কিন্তু অনেক অনেক ছবি হচ্ছে দাদা, অনেক নাটক হচ্ছে, অনেক ওয়েব সিরিজ হচ্ছে, অনেক একঘেয়েমি না। মানে আসলে হয় কি যে বাংলাদেশের মানুষ, যেই লোকটা সামর্থ্য নেই ঠিক মতো একটা জাস্ট টিকিট কিনে সে কষ্ট, তাকে স্বপ্ন দেখানো, সে কিন্তু ওই ফিল্মে বসে বসে ব্যাংককটা দেখে নিচ্ছে, সুইজারল্যান্ড দেখে নিচ্ছে। ওই পয়েন্ট অফ ভিউতে যদি সামর্থ্য তাকে করা যায় আসলে। আচ্ছা, আরেকটা সামর্থ্য নিশ্চয়ই ডিরেক্টরদের আছে, দর্শকদের দেখতে চাওয়ার সামর্থ্য আর ডিরেক্টরদের করার সামর্থ্য। সেটা হচ্ছে দুজনকে অনেক দিন ধরেই তোমাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে হয়ে হচ্ছে না, তো অনুষ্ঠানের আমরা একেবারে শেষ প্রান্তে এসে যাচ্ছি, এবার হয়ে যাক।
কিছু একটা হোক। ডিরেক্টররা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দুজন ডিরেক্টর তো যে সামনে বসে আছে, আমরা নগদে বিশ্বাস করি একদম। মানে আজকে সাইনিংটা করে আমরা চলে যাব কফি ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনুষ্ঠান মানে একেবারেই শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। দাঁড়িয়েছি না, আমরা বসেই আছি ইনফ্যাক্ট। একদম। তো আমরা এরকম বসে বসে অনুষ্ঠান শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার মানে শোটা খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা। হ্যাঁ, আর যারা দর্শক যারা আমাদের মানে এতক্ষণ এই বকবকানি শুনলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো অনেক ভালো কাজ করতে পারি এবং আপনাদের জন্য করে যেতে পারি কাজটা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, রংধনু গ্রুপ প্রেজেন্টস সেলিব্রিটি ক্যাফে অনুষ্ঠানে। আমি দেবাশীষ বিশ্বাস আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং জানিয়ে যাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।